গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 37 37তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করছি। তো আমাদের ক্লাস রুটিন এটা আছে, তোমরা দেখে নাও একবার ভালো করে দেখে নাও। আমাদের যে ক্লাস রুটিনগুলো প্রত্যেক দিন দেখবে, এগুলো সমস্ত ক্লাস ফ্রি ক্লাস ইউটিউবে হয়, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ইউটিউব চ্যানেলে হয়। এবং এই হচ্ছে আমাদের গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এটা তোমরা অবশ্যই জয়েন করবে। এখানে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে। আমরা পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে যাবে, গিয়ে ডাউনলোড করবে। তো আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0 এটা আছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, এটা এনটিপিসির জন্য খুবই হেল্পফুল ব্যাচ। এসএসসি এবং রেল এক্সামের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে, সম্পূর্ণ বাংলায় প্র্যাকটিস করানো হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছে দেখে নাও। RPF, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, GDMTS এই সমস্ত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নটাকে ফলো করে এই ব্যাচ করানো হচ্ছে। তো চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে প্রথম প্রশ্ন অ্যান্সার করো। এল নিনো হলো কি? বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, পরিবেশগত ঘটনাবলী, সামুদ্রিক ঘটনাবলী নাকি জলবায়ুগত ঘটনাবলী? এল নিনো এটি হচ্ছে একটি সমুদ্র স্রোত। এল নিনো হচ্ছে একটি সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সেটা আবার কেমন? উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ। এই সমুদ্র স্রোত কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে এই স্রোত দেখা যায়। ঠিক আছে, এবং এটি তাহলে আমরা একটি সামুদ্রিক ঘটনাবলী বলতে পারি। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনো কথার অর্থ কি? দেখো, এল নিনো এর কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ দাঁড়ায় দুরন্ত বালক। দুরন্ত বালক। এল নিনো কথার অর্থ হচ্ছে দুরন্ত বালক। এল নিনো যেমন উষ্ণ সমুদ্র স্রোত, এর ঠিক বিপরীতে একটা সমুদ্র স্রোত আছে, তার নাম প্রত্যেকে বলো লা নিনা। লা নিনাটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। লা নিনা, এই লা নিনাটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এটাও প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এই লা নিনা কথার অর্থ হচ্ছে ছোট্ট বালিকা বা ছোট বালিকা। এটা ঠিক বিপরীত। এল নিনো ঠিক বিপরীত। এটাও প্রশান্ত মহাসাগরে দেখা যায়। যে বছর আমাদের মৌসুমী জলবায়ুতে এল নিনোর প্রভাব হয় সে বছর বৃষ্টিপাত কম হয়। যে বছর লা নিনার প্রভাব হয় সে বছর বৃষ্টিপাত বেশি হয়। এল নিনো এটাও হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব। অপশন কোনটি হবে বলো? ভারতীয় সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা এটি জারি করা কথা ঘোষিত হয়েছে? 352, 56, 360, 370। 370 ধারা বর্তমানে আর কিন্তু নেই, যেটা জম্মু কাশ্মীর সম্পর্কে বলা হতো। আর্টিকেল 360 সঠিক উত্তর হয়ে যাবে। 356 প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন। স্টেট এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি। 352 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এখনো পর্যন্ত ভারতে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা একবার হয়েছে, একবারও ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু হয়নি। বাট ন্যাশনাল এমার্জেন্সি 3বার হয়েছে, তাই তো? আচ্ছা, এবার বলো, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন নদীর জলবন্টন ব্যাপারে বিবাদ আছে? উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার পাশের রাজ্যই অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের জলবন্টন নিয়ে বিবাদ রয়েছে। কোন নদী? গোদাবরী, বংশধারা, মহানদী, নর্মদা।
আচ্ছা, নর্মদা এটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে টোটালি যায়নি। গোদাবরী সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী উড়িষ্যার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, উত্তর হবে বংশধারা নদী। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে জলবন্টন বিবাদ রয়েছে এই নদী নিয়ে। তো বিভিন্ন আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক যে নদীগুলো আছে এই নদীগুলো মিলে মানে নদীর জল প্রবাহ নিয়েই তো বন্টন বিবাদ হয় আর কি। জলবন্টন বিবাদ এখান থেকে হয়, কারণ অনেক নদীতে বন্যা হয় এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ আছে। অনেক সময় কি হয়, যেমন আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আমাদের ওয়েস্ট বেঙ্গল রিভারের মধ্যে যেগুলো তিস্তার নিয়ে জলবন্টন বিবাদ প্রচুর আছে। ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা বিতর্ক খুব আছে, কারণ তিস্তা নদী আমরা জানি ত্রাসের নদী, বন্যা হয়, তাই তো বাঁধ রক্ষা করার জন্য জল ছেড়ে দিতে হয় এবং বাংলাদেশে বন্যা হয়ে যায়, তাই তো। তো কিছু করার থাকে না অনেক সময়। আচ্ছা, রামধনুর বহিরংশের রং কি? রামধনুর বহিরংশের রং কি? নীল, লাল, বেগুনি, হলুদ। প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো, রামধনুর বহিরংশের রং কি? উত্তর হবে লাল। বিন্যাসহ কলা, লাল হচ্ছে সবার উপরে ও বাইরের অংশ ধরা হয়। গৌড়বাহ কাব্যের রচয়িতাকে? গৌড়বাহ কাব্যের রচয়িতাকে ছিলেন বাক্পতিরাজ, হেমচন্দ্র, অশ্বঘোষ, ভদ্রবাহু। বলো উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে বাক্পতিরাজ রচিত। অশ্বঘোষ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বুদ্ধচরিত। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ। কল্পসূত্র কে রচনা করেন? জৈন গ্রন্থ কল্পসূত্র। কল্পসূত্রের রচয়িতা হচ্ছে ভদ্রবাহু, এগুলো মনে রাখবে। আচ্ছা, কোন ক্রিকেটার 2023 সালে আইসিসি মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছে? কোন ক্রিকেটার? 23 সালের জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এটা গত বছর কে পেয়েছিল, এই বছর এখনো দেওয়া হয়নি। মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছিলেন গতবার? উত্তর হবে আমাদের বিরাট কোহলি। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? কোনো সীমানা নেই কোন রাজ্যটির? সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মেঘালয়। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? উত্তর কি হবে এখানে? দেখো, সিকিমের সঙ্গে ভুটানের সীমানা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে, অরুণাচল প্রদেশের সঙ্গে ভুটানের সীমানা রয়েছে, মেঘালয়ের সঙ্গে নেই। মেঘালয়ের সঙ্গে নেই। শেরিং তোবগে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন? শেরিং তোবগে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার তিনি নিযুক্ত হলেন? থাইল্যান্ড, নেপাল, ভুটান, ফিলিপিন্স। প্রত্যেক অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে বলো। শেরিং তোবগে সম্প্রতি কোন দেশের? উত্তর হবে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। বলো, আমাদের গন্ধ বুঝতে পারি আমাদের কি রয়েছে? গন্ধ বোঝার জন্য নার্ভ রয়েছে। তো এই নার্ভ হচ্ছে কোন নার্ভ, বা গন্ধের অনুভূতির জন্য কোন অংশ দায়ী? পিটুইটারি, সেরিব্রাম, অলফ্যাক্টরি, হাইপোথ্যালামাস।
তো এখানে উত্তর কোনটি হবে? উত্তর হবে অলফ্যাক্টরি নার্ভ, যেটা আমাদের নাকের সঙ্গে কানেকশন রয়েছে এবং যেটা আমরা গন্ধের অনুভূতি বুঝতে পারি অলফ্যাক্টরির সাহায্যে। অ্যাজুরাইট এটি কোন ধাতুর আকরিক? টিন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। অ্যাজুরাইট এটি কোন ধাতুর আকরিক বলো? টিন, কপার মানে তামা, জিঙ্ক মানে দস্তা, ম্যাগনেসিয়াম মানে বুঝতে পারছো ম্যাগনেসিয়ামের কথা বলা হচ্ছে, উত্তর হবে অ্যাজুরাইট হচ্ছে তামার আকরিক। তামার আকরিক। অ্যাজুরাইটের সংকেত দেখো, এটা হচ্ছে অ্যাজুরাইট এর সংকেত C2H2Cu3O8। তাহলে এই Cu মানে কি? Cu মানে তামা, তামার আকরিক। তামার আরো অনেক আকরিক রয়েছে, যেমন চালকোপাইরাইট। চালকোপাইরাইট এটা হচ্ছে তামার আরেকটি আকরিক, যেটা থেকে আমরা তামা পাচ্ছি। 2000 সালে নতুন রাজ্যরূপে আত্মপ্রকাশ করে কোনটি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড নাকি উপরোক্ত সবকটি? 2000 সালে, অর্থাৎ এখানে কোন রাজ্যগুলো তৈরি হয়েছিল? আমরা জানি 2000 সালে ছত্তিশগড় তৈরি হয়েছিল। কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়। মধ্যপ্রদেশ একটি হয়, একটি হয় ছত্তিশগড়। ঝাড়খণ্ড হয়েছিল বিহার ভেঙে, বিহার ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়। উপরোক্ত সবকটি রাজ্য, এই তিনটি রাজ্য 2000 সালে আত্মপ্রকাশ ঘটে। 2000 পরে আর কবে হয়? 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে হলো তেলেঙ্গানা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে? অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা পায় 69তম সংবিধান সংশোধনী। সালটা হচ্ছে 1992 এর দিকে। ঠিক আছে, রোধঙ্ক নিচের কোন রাশির অনন্যক? রোধঙ্ক নিচের কোন রাশির অনন্যক? অনন্যক মানে কি? উল্টো। ধরো বলা হলো যে 2 এর অনন্যক কত? অনন্যক কত? এখানে আমি কি প্রশ্ন করেছি? 2 এর অনন্যক কত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1/2। মানে উল্টে দাও। 2 এর অনন্যক হচ্ছে 1/2। 5 এর অনন্যক কত? 1/5। 5 এর অনন্যক 1/5। তো রোধঙ্ক কোন রাশির অনন্যক? রোধঙ্ক এটি হচ্ছে পরিবাহিতার অনন্যক। পরিবাহিতা, রোধঙ্ক যেটা বাধা, সেই বাধা অতিক্রম করলে মানে এটাকে উল্টে দিলে হবে পরিবাহিতা। ঠিক আছে, পরিবাহিতা হবে এর উল্টোটা। পরিবাহিতার একক ধরা হয় সিমেন্স। বিপাকের গঠনমূলক পর্যায় কোনটি? বিপাক বা মেটাবলিজম, এটা দুটো ভাগ। একটা হচ্ছে উপচিতিমূলক বিপাক, আরেকটি হচ্ছে অপচিতিমূলক বিপাক। যেটি গঠনমূলক সেটিকে বলা হয় অপচিতিমূলক নাকি উপচিতিমূলক বলো? গঠনমূলক পর্যায়টাকে আমরা কি বলি? গঠনমূলককে বলি উপচিতি বিপাক। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল কি হবে? সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ হবে, এটা গঠনমূলক। 2 নম্বর বলতে পারো পুষ্টি বা নিউট্রিশন, এটাও তোমার বিপাকের গঠনমূলক পর্যায়ের মধ্যে আমরা বলতে পারি উপচিতি বিপাক। আর অপচিতি হচ্ছে ভাঙনমূলক, ভাঙনমূলক পর্যায়, এটাকে বলা হচ্ছে অপচিতি বিপাক। ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে? বলতে পারো রেচন হবে,
শ্বসন হবে, যেগুলো জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায় সে শ্বসন, রেচন এগুলো অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার একটা উদাহরণ। হিমালয় পর্বতমালা কিসের উদাহরণ? হিমালয় পর্বতমালা এটি ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, ভলকানিক মাউন্টেন নাকি রেসিডুয়াল মাউন্টেন? হিমালয় পর্বতমালা এটি হচ্ছে ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন। নবীনতম পর্বতমালা বলা হয় হিমালয়, ফোল্ড মাউন্টেন বলা হয়। শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কা যাকে মশলার দ্বীপ বলা হয়, শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা, মাউন্ট এভারেস্ট, কুলাকাংড়ি, কিউক্রাডাং? শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে পেড্রো তালাগালা, অপশন এ। মাউন্ট এভারেস্ট নেপালে, ভুটানে হচ্ছে কুলাকাংড়ি, ঠিক আছে। কেওক্রাডাং আছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের মধ্যে একটি। ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন পার্টে? দেখো এটা পার্ট কিন্তু, হ্যাঁ, তফসিল নয়। পার্ট নাম্বার 9, নবম পার্টে পঞ্চায়েত গঠনের ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে পার্ট নাম্বার 9-এ। এটা পার্ট। আর যদি তফসিল বলো, কোন তফসিলে আছে পঞ্চায়েত সম্পর্কে? তফসিল নাম্বার হচ্ছে 11। তফসিল 11তে রয়েছে পঞ্চায়েত সম্পর্কে, আর 12তে আছে পৌরসভা সম্পর্কে। সম্প্রতি প্রয়াত সুখবীর সিং গিল তিনি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম হকি অলিম্পিয়ান ছিল? অর্থাৎ হকিতে তিনি খেলেছিলেন, অলিম্পিক হকিতে তিনি খেলেছিলেন। সুখবীর সিং গিল তিনি কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম হকি অলিম্পিয়ান ছিলেন? মহারাষ্ট্র, চণ্ডীগড়, গুজরাট নাকি মধ্যপ্রদেশ? উত্তর কি হবে বলো? তো এখানে সঠিক উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, চণ্ডীগড়। বলো, ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়? ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটি কত সালে প্রবর্তিত হয়? 1986, 80, 1972, 1971? ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, যেটি 1972 সালে হয়। বন্যপ্রাণী সংরক্ষণ বা বন্যপ্রাণী রক্ষা আইন এটি কত সালে প্রবর্তিত হয়? 1972 সালে। বন্যপ্রাণী রক্ষা আইন, প্রোটেকশন আইন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা আইন, এটি ভারতে চালু হয়েছিল কবে? 1986 সালে। ভারতে পরিবেশ রক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? 1986 সালে। ওকে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? 1981 সালে।
প্রজেক্ট টাইগার কবে চালু হয়? প্রজেক্ট টাইগার কবে চালু হয়? 1973-তে। প্রজেক্ট এলিফ্যান্ট কবে চালু হয়? এটা হচ্ছে 1992 সালে। কোন বংশ মৌর্য বংশের তোমার উত্তরসূরি ছিল এবং মগধ সাম্রাজ্য শাসন করেছিল? অব্যবহিত উত্তরসূরি মানে ঠিক পরের উত্তরসূরি ছিল। মৌর্য বংশের পরে কোন রাজ্য ছিল এবং মগধে তারা শাসন করেছিল? সাতবাহন, শুঙ্গ, নন্দ, কানহ। বলো সঠিক উত্তর এখানে কোনটি হবে? মৌর্য বংশের পরবর্তী রাজা, মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। তাকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ। তাকে হত্যা করেন কে? হত্যা করেন হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে এই শুঙ্গ নাম থেকে তোমরা বুঝতে পারছো যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়। মৌর্য বংশের পরবর্তী বংশ হচ্ছে শুঙ্গ বংশ। আমাদের যে ব্যাচগুলো আছে, প্রাইমারি টেট আছে, রেলওয়ে ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, তো অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ নিতে ইচ্ছুক হও অবশ্যই নিতে পারো। আচ্ছা, এখানে একটু আগে দেখলাম পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, শেষ শুঙ্গ রাজাকে, যাকে তার মন্ত্রী হত্যা করেন, শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? বসুমিত্র, দেবাহুতি, পুষ্যমিত্র শুঙ্গ, না এদের কেউ নয়? তাহলে পুষ্যমিত্র শুঙ্গ প্রতিষ্ঠাতা, তিনি শেষ নয়। বাদবাকি যে অপশনগুলো আছে বসুমিত্র এবং দেবাহুতি, এর মধ্যে উত্তর হবে অপশন বি, দেবাহুতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা। নিচের পরিণত হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে? বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে কোন কেন্দ্রে? তো হরপ্পা সভ্যতা আবিষ্কারক দয়ারাম সাহানি 1921 এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রে আবিষ্কার করেছিলেন। হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান চারটি কেন্দ্র হরপ্পা, কালীবঙ্গান, লোথাল এবং মহেঞ্জোদারো। তো এর মধ্যে কোন কেন্দ্রে আমরা জানি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? কোথায়? মহেঞ্জোদারোতে স্নানাগার, কুয়ো এগুলো মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। লোথালে প্রথম লাঙলের চাষ, তারপর তোমার বন্দর কোথায় ছিল? লোথালে। সেইগুলো মনে রাখবে। সাতবাহন বংশের প্রচলিত সীসার মুদ্রা নিম্নের কোনটি? সাতবাহন বংশে কোন সীসার মুদ্রাটি প্রচলিত ছিল? পটিন, ক্যাশু, রূপক, শতমান। উত্তর কোনটি হবে এখানে? সাতবাহন বংশে আমরা যদি দেখি সীসার মুদ্রা পটিন, এই মুদ্রাটি চালু ছিল বা প্রচলিত ছিল। বাদ বাকি অপশনগুলো দেখে নাও। ক্যাশু এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা ছিল, চোল বংশে চালু ছিল। রূপক হচ্ছে সিলভার মুদ্রা, রূপোর মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চালু ছিল। শতমান গোল্ড বা স্বর্ণ মুদ্রা পরবর্তী বৈদিক যুগে এটি চালু ছিল। বলো কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপ্রসি ডে পালিত হলো? ওয়ার্ল্ড লেপ্রসি ডে কবে পালিত হয়েছে? 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 31 জানুয়ারি, অর্থাৎ বিশ্ব কুষ্ঠ দিবস। এটা মানে বাংলায় কি? বিশ্ব কুষ্ঠ দিবস। বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় কবে? 30শে জানুয়ারি। অপশন সি। নিম্নের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? এটি তোমাদের হোমওয়ার্ক ছিল। কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? উত্তর হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। এখানে হচ্ছে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়।
বৈদ্যুতিক রেল ইঞ্জিন ভারতের মধ্যে তৈরি হয় কোথায়? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে। ঠিক আছে। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো কোনটি? এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো 26টি কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। কে কত পেলে আজকের সেটে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। প্রত্যেকের সেটগুলো তোমরা যে কোশ্চেনগুলো পারছো না বা যেগুলো তোমার ভুল গেছে সেগুলো নোট করবে। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে প্রত্যেকটা কোশ্চেন নোট করতে হবে যদি তোমার মনে হয় আর কি। আর যেগুলো আমি তো বলবো প্রত্যেকটা নোট করতে, যদি তাও না হয় তোমার যেটা হচ্ছে না, যেটা ভুল করেছো সেইগুলো নোট করো। সেইগুলো কোন বিষয় থেকে আছে সেটা ফাইন্ড আউট করো। সেটা ইতিহাসের কোশ্চেন পারলে না, বা ভূগোলের নাকি সায়েন্সের নাকি স্ট্যাটিক পার্ট, সেগুলো ফাইন্ড আউট করো এবং সেই জায়গাগুলো তুমি পড়তে থাকো, বারবার রিভিশন করতে থাকো। ঠিক আছে। তো আমরা বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি আমরা দিচ্ছি। আমাদের অফলাইন ব্যাচ নেই, আমাদের সব ব্যাচ অনলাইনে। ঠিক আছে। এবং পেড কোর্স আছে TWS একাডেমি অ্যাপে করানো হয়। ফ্রি ক্লাস তোমরা আমাদের পাবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ক্লাস এখানে এন্ড করব। তো শেষ করার আগে প্রত্যেককে বলবো পড়াশোনা করতে হবে। তোমার পরীক্ষা দেবে তুমি, চাকরি করবে তুমি, তাহলে সব কিছু তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে তোমার মানসিকতাটা ব্যাপার এখানে সব থেকে আগে, যে তুমি চাকরি পেতে কতটা সিরিয়াস। পরীক্ষার্থী প্রচুর আছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু শেষ মতো ফাইট হয়। 10 লাখ পরীক্ষা দিলে সেই 1,50,000-এর মধ্যেই কিন্তু ফাইটটা হয়। ওকে, তোমাকে সেই জায়গায় যেতে হবে, তোমাকে সেই লেভেলে পৌঁছাতে হবে। একটা লেভেল তুমি তৈরি করতে পারলে দেখবে যে পরীক্ষা দিচ্ছ সেটাই তুমি চান্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে। তাহলে একটা টার্গেট ফিক্সড করো, প্রতিদিন প্রায় বলছি একটা পরীক্ষা টার্গেট করে তুমি পড়ো এবং তোমার একদম 100% এফোর্ট তুমি দাও। তারপর দেখো হচ্ছে কি হচ্ছে না। নিশ্চয়ই হবে, চেষ্টা করলে অবশ্যই হবে। ঠিক আছে। তো সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আজকে সেশন এখানে এন্ড করলাম। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।